নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে একটা চিরন্তন নিয়ম কাজ করে। যখন প্রতিবেশীদের সময় ভালো চলে, পকেটে দুটো পয়সা থাকে, তখন চীন কিংবা আমেরিকা তাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠে। এমনকি পাকিস্তানকেও তাদের খুব আপন বলে মনে হয়। ভারতের নাম শুনলেই তখন তাদের সার্বভৌমত্ব বিপন্ন হতে শুরু করে। ভারতের বিরুদ্ধে বিগ ব্রাদার বা দাদাগিরির অভিযোগ তুলে লোকাল রাজনীতিতে ভোট ব্যাংক বাড়ানো হয়। কিন্তু যখনই দেশে চরম সংকট নেমে আসে, অর্থনীতি থমকে দাঁড়ায় আর চারপাশ অন্ধকারে ডুবে যায়, তখন প্রথমে যে দেশের দরজায় গিয়ে কড়া নাড়তে হয় তার নাম হলো ভারত। শ্রীলঙ্কা, নেপালের পর এই ইতিহাস এবার নতুন করে লেখা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের এনার্জি ক্রাইসিস এক্সপ্লোডস। 10 hours blackout forced Dhaka to seek India's help. হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশে এই মুহূর্তে চরম এনার্জি ক্রাইসিস বা জ্বালানি সংকট শুরু হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিস্তীর্ণ এলাকা আজ অন্ধকার। আর এই কঠিন পরিস্থিতিতে বেজিং বা ইসলামাবাদ নয়, ঢাকাকে শেষ পর্যন্ত জীবনদায়ী অক্সিজেনের জন্য হাত পাততে হয়েছে নয়াদিল্লির কাছে। আজকের আসল খবরটি হলো, বাংলাদেশে দৈনিক পাওয়ার ডেফিসিট বা বিদ্যুৎ ঘাটতি 3 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। একের পর এক শহর ও গ্রামে দিনে 10 থেকে 12 ঘন্টা ব্ল্যাকআউট চলছে। বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলো ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে পুলিশের কাছে নাইট পেট্রোলিং এবং সিকিউরিটির দাবি করেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার রাত 8টার পর সমস্ত শপিং মল, মার্কেট এবং দোকানপাট বন্ধের নির্দেশ জারি করেছে। আর ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ভারতের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যাতে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতকে অবিলম্বে অতিরিক্ত ডিজেল সাপ্লাই বা ডিজেল পাঠাতে সাহায্য করা হয়। কিন্তু এই খবরটি জানার পর আন্তর্জাতিক রাজনীতির ছাত্র হিসেবে আমাদের মনে কতগুলো গুরুতর প্রশ্ন ওঠে। প্রথম প্রশ্ন, ক্ষমতা পেয়েই যে তারেক রহমানের সরকার চীনের কোলে গিয়ে বসেছিল, ভারতের কৌশলগত স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে প্রকল্প তুলে দিয়েছিল, সেই সরকার সংকটে পড়ে প্রথম দিনেই চীনের কাছে কেন দৌড়ে গেল না? চীন কেন তাদের বিদ্যুৎ সংকট মেটাতে এগিয়ে এলো না? দ্বিতীয় প্রশ্ন, ভারত কি প্রতিবারের মতো এবারেও কেবল মহানুভবতা বা ম্যাগনানিমিটি দেখিয়ে নিঃশর্ত সাহায্য করে যাবে, নাকি ভারতের নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবার একটা স্ট্রং রেসিপ্রোসিটি বা পরস্পরের লেনদেনের নীতি গ্রহণ করা উচিত? তৃতীয় প্রশ্ন, ভারতের এই জ্বালানি সরবরাহ কি বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ বা ভারত বিরোধিতা রাজনীতিকে চিরতরে শুধরে দিতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা পুরো বিষয়টি নিখুঁতভাবে অ্যানালিসিস করব। আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তবে ভারত মহাসাগরীয় অঞ্চলের এই ভূরাজনৈতিক খেলার আসল সমীকরণ আপনার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে বাংলাদেশে ঠিক এই মুহূর্তের আসল গ্রাউন্ড রিয়েলিটি বা পরিস্থিতিটা ঠিক কেমন। বাংলাদেশে বর্তমানে প্রতিদিনের ইলেকট্রিসিটি ডিমান্ড বা বিদ্যুতের চাহিদা থাকে প্রায় 14 থেকে 17 গিগাওয়াট, কিন্তু বর্তমানের ঘাটতি তৈরি হয়েছে প্রায় 3 গিগাওয়াট বা 3000 মেগাওয়াট, যা তাদের মোট চাহিদার প্রায় 20%। 20% বিদ্যুৎ না থাকলে কোনো দেশের পাওয়ার গ্রিড কিভাবে ভেঙে পড়ে তা সহজেই অনুমান করা যায়। খুলনা, রংপুর, সিলেট বা রাজশাহীর মতো বড় শহরগুলোতে প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কিন্তু কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর এনার্জি ক্রাইসিস? এর পেছনে একটা বড় টেকনিক্যাল কারণ রয়েছে। গত 21শে জুলাই 2026-এ বাংলাদেশের মহেশখালীতে আমেরিকার পরিচালিত এক্সেলারেট এনার্জি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা FSRU টার্মিনালে একটি মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে বাংলাদেশের LNG রিগ্যাসিফিকেশনের ক্ষমতা এক ধাক্কায় অর্ধেক হয়ে যায়। এর সাথে যুক্ত হয়েছে বর্ষাকালের রফ ওয়েদার, যার কারণে আন্তর্জাতিক বাজার থেকে আসা LNG কার্গো জাহাজগুলো বন্দরে ভিড়তেই পারছে না। প্রাকৃতিক গ্যাসের অভাবেই বাংলাদেশে একের পর এক পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে। ডোমেস্টিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কয়লার চরম সংকট। আবার ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকেও বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে। গ্যাস ও কয়লা দিয়ে যখন বিদ্যুৎ তৈরি করা যাচ্ছে না, তখন একমাত্র বিকল্প হলো ব্যাকআপ জেনারেটর চালানো। কিন্তু জেনারেটর চালাতে তো লাগে ডিজেল। এবার সেই ডিজেলের চাহিদাও তুঙ্গে ওঠায় বাংলাদেশের চরম ডিজেল শর্টেজ দেখা দিয়েছে। বন্ধুরা,
এই বিষয়ের উপর ভিত্তি করে প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদপত্রের রিপোর্ট আপনাকে দেখাতে চাই। এই আর্টিকেলে স্পষ্ট লেখা রয়েছে কিভাবে বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচতে পুলিশি নিরাপত্তার আবেদন জানাচ্ছে। রাস্তায় রাস্তায় মানুষের বিক্ষোভ, সাবস্টেশন ভাঙচুর এবং প্রশাসনিক বিশৃঙ্খলা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রাত 8টার পর দোকান বন্ধ রাখা এবং বিলবোর্ডের আলো নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে দেশ এতদিন নিজেদের এশিয়ান টাইগার বলে দাবি করছিল, আজ সামান্য কয়েকদিন জ্বালানির যোগান বন্ধ হতেই তাদের পুরো সিস্টেম ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে। এবার আসা যাক আসল জিওপলিটিক্স বা ভূরাজনৈতিক খেলায়। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর যখন তারেক রহমানের সরকার ক্ষমতায় আসে, তখন ভারত কিন্তু অত্যন্ত দায়িত্বশীল একটি প্রতিবেশী দেশের মতো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সরাসরি অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যান। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও কূটনৈতিক সৌজন্য বজায় রাখতে তাদের সাথে দেখা করেন যখন তারেক রহমানের মা মারা যান। কিন্তু এর জবাবে তারেক রহমান কি করলেন? ক্ষমতায় এসেই তিনি ভারতের আমন্ত্রণ এড়িয়ে প্রথমে মালয়েশিয়া স্টপ ওভার নিয়ে সোজা বেজিং অর্থাৎ চীনে ছুটে গেলেন। চীন সফরে গিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করলেন, চীন হলো বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মিত্র। শুধু মুখের কথাই নয়, কাজের ক্ষেত্রেও ভারত বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। এক, শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছে অবস্থিত তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে চীনকে যুক্ত করার তোড়জোড় শুরু হয়। 2, বাংলাদেশের অন্যতম প্রধান মোংলা বন্দরের কাছে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড অর্থাৎ সেজ, যা আগে ভারতকে দেওয়ার কথা ছিল, তা চীনা সংস্থাকে তুলে দেওয়া হয়। 3, চীনের সাথে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের 2+2 ডিপ্লোমেসি এবং মিলিটারি এনগেজমেন্ট শুরু করা হয়। চীন থেকে জেট ফাইটার কেনার আলোচনা এগিয়ে নেওয়া হয়। 4, কেবল চীন নয়, করাচি থেকেও সরাসরি জাহাজে পণ্য আমদানির নামে পাকিস্তানের সাথে সামরিক ও গোয়েন্দা স্তরের যোগসূত্র তৈরি করা হয়। পাকিস্তান এবং তুরস্কের সাথে যৌথ সামরিক ফ্রন্ট গঠনে আগ্রহ দেখানো হয়। বাংলাদেশি প্রশাসন ও সে দেশের মিডিয়াতে একের পর এক অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ বা ভারত বিরোধী প্রচার চালানো হতে থাকে। ভারত বিরোধী উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়। তারা ভেবেছিল চীন আর পাকিস্তান বুঝি তাদের সমস্ত সমস্যার জাদুকরী সমাধান করে দেবে, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। যখন 2026 সালের আগস্ট মাসে এসে পুরো বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হলো, যখন ঢাকার রাস্তায় বিদ্যুৎ দপ্তরের কর্তারা জনগণের ভয়ে পালাচ্ছেন, তখন বেজিং বা ইসলামাবাদ থেকে কোনো ডিজেলের জাহাজ কিন্তু বাংলাদেশের দিকে ভেসে আসেনি। চীন উপদেশ দিয়েছে কিন্তু ট্যাঙ্কার পাঠায়নি। পাকিস্তান ফালতু মিষ্টি কথা বলেছে কিন্তু এক ফোঁটা তেলও দেয়নি। দিন শেষে বাঁচতে হলে কার কথা মনে পড়ে? সেই ভারতের কথা। এখন দেখা যাক ঢাকা কিভাবে ভারতের কাছে সাহায্য চাইল। গত 6ই আগস্ট 2026 বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঢাকায় ভারতের হাইকমিশনের সাথে জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় ভারত যেন অবিলম্বে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল সরবরাহ করে। এখানে ঘটনাটির মারাত্মক একটি আইরনি বা নাটকীয়তা রয়েছে। ডিজেল চাওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ 5ই আগস্ট এই একই বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে চরম সুর চড়িয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছিল ভারত নাকি তাদের সভারেনিটি বা সার্বভৌমত্বকে সম্মান করছে না। আর ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই চরম অপদস্থ হয়ে সেই একই পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী ভারতের কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, আমাদের কিছু অতিরিক্ত ডিজেল দিন, নইলে দেশ বাঁচানো যাচ্ছে না। বন্ধুরা, এই সংক্রান্ত আরও একটি নিউজ আর্টিকেলের স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। এই আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে কিভাবে বাংলাদেশ ভারতের কাছ থেকে বাণিজ্যিক চুক্তির বাইরের অতিরিক্ত জ্বালানি চেয়ে পাঠিয়েছে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপো পর্যন্ত 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন তৈরি করা হয়েছিল। এই পাইপলাইনের বার্ষিক পরিবহন ক্ষমতা প্রায় 1 মিলিয়ন মেট্রিক টন। ভারত চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেই ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকটের সময়ে বাংলাদেশকে অতিরিক্ত 5,000 টন ডিজেল সরবরাহ করেছিল। আর ভারত আজকেও এই ডিজেল দেওয়ার সামর্থ্য রাখে। ভারতের কাছে পর্যাপ্ত ফুয়েল রিজার্ভ বা জ্বালানি রয়েছে, পাওয়ার গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে এবং এলএনজি সরবরাহের ক্ষমতাও রয়েছে।
কিন্তু এবার প্রশ্ন হলো, ভারতের কি আগের মতোই চুপচাপ এই সাহায্য করে দেওয়া উচিত? চলুন বিষয়টি বোঝার জন্য আমাদের তৃতীয় নিউজ আর্টিকেলটি দেখে নেওয়া যাক। এই আর্টিকেল থেকে প্রমাণিত হয় যে সংকট এলেই ভারত সরকার তার দায়িত্ব পালন করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সবসময় শুধু দিয়েই যাবে, আর তার বদলে বাংলাদেশ ভারতের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলবে? বন্ধুরা, এবার আমরা আমাদের এই সম্পূর্ণ নিউজ অ্যানালিসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নীতিগত জায়গায় এসে উপস্থিত হয়েছি। ভারতের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতিতে এতদিন ধরে একটি নীতি চলে আসছিল, যাকে বলা হয় নেবারহুড ফার্স্ট বা ম্যাগনানিমিটি বা প্রতিবেশীদের প্রতি অহেতুক উদারতা। প্রতিবেশীরা ভারতের সাথে যতই শত্রুতা করুক না কেন, তারা বিপদে পড়লেই ভারত অভিভাবকের মতো ত্রাতা হয়ে এগিয়ে যেত। কিন্তু 2026 সালের এই নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের জন্য এখন সময় এসেছে এই অন্ধ উদারতার নীতি পরিবর্তন করে রেসিপ্রোসিটি বা পারস্পরিক স্বার্থের লেনদেন নীতি গ্রহণ করার। ভারতের স্পষ্ট বার্তা দেওয়া উচিত, কোনো ফ্রি লাঞ্চ বা বিনামূল্যে সহায়তা আর করা হবে না। ভারত বাণিজ্যিক চুক্তির অধীনে সার্ভিস দিতে রাজি, কিন্তু যদি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল বা বিদ্যুৎ পেতে হয় তবে তা হতে হবে শক্ত শর্ত সাপেক্ষে। 2. রেড লাইন স্পষ্ট করা। বাংলাদেশকে স্পষ্ট জানাতে হবে, শিলিগুড়ি করিডোরের কাছে কোনো চীনা সামরিক বা পরিকাঠামোগত উপস্থিতি ভারত বরদাস্ত করবে না। মোংলা পোর্টে চীনা আধিপত্য কমানো না হলে ভারতও তার এনার্জি সাপ্লাই লাইন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে বাধ্য হবে। 3. পাকিস্তান ও সন্ত্রাসবাদ অক্ষ বন্ধ করা। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যে উগ্রপন্থী ঘাঁটিগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। 4. ভারত বিরোধী প্রচার বন্ধ করা। ঢাকায় বসে প্রতিদিন সকাল বিকাল ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হবে, আর রাত্রে ভারতের ডিজেল নিয়ে সেই ঢাকার আলো জ্বালানো হবে। এই দুটি জিনিস একসাথে চলতে পারে না। ভারতকে মনে রাখতে হবে, আমাদের হাতে প্রচুর অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বা লিভারেজ রয়েছে। বাংলাদেশ তাদের টেক্সটাইল ও ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, কাঁচামাল এবং এনার্জি গ্রিডের জন্য ভারতের ওপর গভীরভাবে নির্ভরশীল। যখন প্রতিবেশীরা সুসময়ে ভারতকে দাদাগিরির খোঁটা দেয় আর অসময়ে ভারতের পায়ে এসে পড়ে, তখন ভারতকে বুঝতে হবে যে কূটনৈতিক সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত জাতীয় স্বার্থ। আবেগ বা প্রতিবেশীর প্রতি অন্ধ ভালোবাসার দিন শেষ। বন্ধুরা, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি বড় শিক্ষা। চীন বা দূরবর্তী কোনো শক্তির উপর নির্ভর করে ভারতের মতো ভৌগোলিক প্রতিবেশীকে এড়িয়ে চলা যায় না। ভারত অবশ্যই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চায়, কিন্তু সেই স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব একা ভারতের নয়। বাংলাদেশকে আজ বুঝতে হবে, ভারতের হাত যদি তারা সুসময়ে রাজনৈতিক কারণে ছেড়ে দেয়, তবে অসময়ে সেই হাত ধরার আগে ভারতকে 100 বার ভাবতে হবে। ভারতের বিদেশ নীতির এই পরিবর্তনশীল মোড় এবং বাংলাদেশে তৈরি হওয়া এই চরম বিদ্যুৎ ও জ্বালানি বিপর্যয় নিয়ে আপনাদের মতামত কী? ভারত কি বাংলাদেশকে এই কঠিন সময়ে নিঃশর্ত সাহায্য পাঠাবে, নাকি নিজেদের শর্ত মানিয়ে তবেই ডিজেলের লাইন চালু রাখা উচিত? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।